নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাচ্চাদের একটি খুব কমন অসুখ নিয়ে, সর্দি কাশি। এই সিজন চেঞ্জের সময় বা এই শীতকালে আমরা খুব কমনলি আমাদের চেম্বারে বা আউটডোরে পেশেন্ট পাই যেসব বাচ্চারা সর্দি কাশিতে ভুগছে। এতে বাবা মারা খুব চিন্তিত হন বা আমাদের অনেক প্রশ্ন থাকে। সেই কিছু কিছু কমন প্রশ্ন আলোচনা করার জন্যই আজকের এই ভিডিও। প্রথম প্রশ্ন, সর্দি কাশি বাচ্চাদের কেন হয়? বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশির প্রধান কারণ কিন্তু ভাইরাল ইনফেকশন, যেমন রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস। তো এই ভাইরাসগুলো কি করে, এরা আমাদের যে শ্বাসতন্ত্র আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, তার লাইনিংটাকে অ্যাফেক্ট করে। এই যে আমাদের নাক থেকে ফুসফুস অব্দি আমাদের শ্বাসতন্ত্রের লাইনিং আছে, এই লাইনিং একটা চিটচাটচাটে মিউকাস সিক্রিট করে, যেটা জীবাণু, রোগ বহনকারী জীবাণুদেরকে ট্র্যাপ করে ফেলে। তাহলে আমাদের শরীরে যে নর্মাল প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম আছে, তারা সেই জীবাণুকে মারতে পারবে। শীতকালে বা যখনই আবহাওয়ায় আর্দ্রতা কমে যায়, তখন এই লাইনিংয়ের যে সিক্রিশনগুলো বা মিউকাসগুলো থাকে, সেগুলো শুকিয়ে যায়, যার ফলে এই ভাইরাসগুলোকে তখন সেটা ট্র্যাপ করতে পারে না। এই জীবাণুগুলি তখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের এপিথেলিয়াম বা লাইনিং দিয়ে ঢুকে আমাদের শরীরে নানা রকম অসুখ বিসুখ তৈরি করে। সেই জন্য মানুষের মনে হয় ঠান্ডা লেগে গেছে বা ঠান্ডা থেকে শরীর খারাপ হয়েছে। জিনিসটা কিন্তু ঠান্ডার জন্য নয়, জিনিসটা হচ্ছে কিন্তু ভাইরাসের থেকে। ব্যাপার হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, কখন আপনি বাচ্চার সর্দি কাশি হলে দুশ্চিন্তা করবেন? ভাইরাস জনিত অসুখ তো লেগেই থাকতে পারে, অনেক সময় হয়। তো সবসময় কি আমরা খুব আতঙ্কিত হব যে বাচ্চার সর্দি কাশি হয়েছে? না, একেবারেই নয়। বাচ্চার কিছু কিছু লক্ষণ দেখবেন। তিনটে লক্ষণ আমি বলবো, যেটা মেন বাচ্চাদের ক্ষেত্রে আপনারা বাবা মা হিসাবে নজর রাখতে পারেন। সেটা হচ্ছে ফিভার, ফিডিং এবং ফাস্ট ব্রিদিং। বাচ্চার খুব হাই গ্রেড জ্বর আসছে কিনা সর্দি কাশির সাথে, বাচ্চা খাওয়া দাওয়া করতে পারছে কিনা ঠিকঠাক। অসুখ হলে বাচ্চার খাওয়া একটু কমে যেতেই পারে, কিন্তু একদম মুখে খাচ্ছে না, জলও খাচ্ছে না, সেরকম হচ্ছে কিনা। এবং ফাস্ট ব্রিদিং বা জোরে জোরে বাচ্চা শ্বাস নিচ্ছে কিনা, নাক ফুলে যাচ্ছে, নাকের পাটা ফুলিয়ে শ্বাস নিচ্ছে, হাঁ করে শ্বাস নিচ্ছে, বুকটা খুব জোরে জোরে ওঠানামা করছে, পাঁজরের যে মধ্যিখানের জায়গাগুলো, ইন্টারকস্টাল স্পেস, সেটা ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা। এরকম যদি লক্ষণ দেখা দেয়, সেটা ডেঞ্জার সাইন। অতি অবশ্যই হাসপাতালে আপনার শিশুকে নিয়ে যাবেন। এরকম না হলে অল্প সর্দি কাশি, একটু খুসখুস করে কাশছে, নাক দিয়ে জল পড়ছে, নাক আটকাচ্ছে, তার জন্য খুব বেশি চিন্তা করার দরকার নেই। নেক্সট প্রশ্ন যেটা বাবা মারা আমাদের করে থাকেন, যে ডাক্তারবাবু খুব ঘন ঘন অসুখে ভোগে, মাঝে মাঝে অসুখে পড়ছে, এত অসুখ হয়, ও কি ইমিউনিটির সমস্যা আছে? না, ইমিউনিটির সমস্যা নেই। স্কুল গোয়িং বাচ্চারা কিন্তু বছরে 8 থেকে 10 বার সর্দি কাশিতে ভুগতে পারে, এটা নর্মাল। এটাতে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যদি না বাচ্চাকে বারবার হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয় বা আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো পরিস্থিতি হয়, বাড়িতে থেকে যে সর্দি কাশি ম্যানেজ করা যায় সারা বছরে, সেরকম সর্দি কাশি 8 থেকে 10 বার বা ইভেন 11-12বারও যদি হয়, খুব বেশি চিন্তা করার কারণ নেই, প্রোভাইডেড যে বাচ্চার অন্যান্য প্যারামিটার যেমন গ্রোথ, ডেভেলপমেন্ট, সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে ইমিউনিটি নিয়ে চিন্তা করার দরকার নেই। সর্দি কাশি হলে বাড়িতে আপনি কি কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে র্যাপিড টেম্পারেচার ফ্লাকচুয়েশন যেখানে হয়, সেখান থেকে একটু সেফ রাখুন। কীরকম? বিশেষত গরমকাল বা বসন্তকালে যেটা দেখা যায়, যে খুব গরম থেকে এসেই এসির মধ্যে ঢুকে যাওয়া, বা এসি থেকে বেরিয়েই খুব গরমে যাওয়া, বাইরে রোদের মধ্যে বাচ্চা খেলে এসে সঙ্গে সঙ্গে এসে স্নান করতে ঢুকে গেল, এই যে র্যাপিড টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, এতে কিন্তু বাচ্চার শরীর খারাপ করে। তো সেটা আমাকে প্রিভেন্ট করতে হবে। এটা খুব কমনলি বাবা মা আমাদের জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু বাচ্চাকে কি এসিতে রাখা যাবে? ঠান্ডা লেগে যায়। এসিতে ঠান্ডা লাগে না। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে এই টেম্পারেচার ফ্লাকচুয়েশন, চিল্ড এসি থেকে হঠাৎ করে গরমে বেরিয়ে যাওয়া, বা একদম গরমে দরদর করে ঘামতে ঘামতে হঠাৎ করে এসিতে ঢোকা, এই জিনিসটা করবেন না। এসিতে থাকলেই কিন্তু শরীর খারাপ হয় না, সেরকম কোনো ব্যাপার না। দ্বিতীয় কী করতে পারেন আপনারা, বাচ্চার কাশি হলে গলার কাছটা লাল হয়ে খুসখুস করে বারবার করে কাশি হয়, আপনারা ঘরোয়া টোটকা যেগুলো হয়, সেগুলো কিন্তু এরকম ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন ধরুন, একটু মধু, তুলসী পাতার রস, উষ্ণ গরম জল, আদা কুচি, লবঙ্গ, এগুলো কিন্তু বাচ্চাদের এই খুসখুসে হালকা কাশি যেগুলো আছে, তাতে কিন্তু খুব ভালো কাজ করে। কিছু জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে, 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই মধু দেবেন না, এটা একদম রেকমেন্ডেড নয়। 1 বছরের ওপরের বাচ্চা যদি হয়, তাকে আপনি মধু দিতে পারেন, তুলসী পাতার রস দিতে পারেন।
আদারকুচি বা লবঙ্গ 5 বছরের নিচের বাচ্চাকে দেবেন না, কারণ যে গলায় চোখ করতে পারে বা গলা বিষম খেতে পারে। 6-7 বছরের বাচ্চা যদি গলা খুশখুশি কাশি হয়ে থাকে তাকে লবঙ্গ বা আদা দিতে পারে। এছাড়া বাড়ির হালকা খাবার দাবার খাওয়াবেন, পুষ্টিকর খাবার দাবার দেবেন, বাইরের কোনো তেল ঝাল মশলা দেবেন না। এরপরের প্রশ্ন, ডাক্তারবাবু খুব কাশছে, একটু অ্যান্টিবায়োটিক দেবেন? না, বেশিরভাগ সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না। এগুলো ভাইরাল ইনফেকশন। আননেসেসারি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করে বাচ্চার শরীর আরও দুর্বল এবং খারাপ করবেন না। নিজেরা কখনোই কোনো ওষুধের দোকান থেকে ডাক্তার না দেখিয়ে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চার যদি সর্দি কাশি হয় বা আমি যেগুলো বললাম, ফিভার, পুয়ার ফিডিং, ফাস্ট ব্রিদিং, এই সমস্যা যদি কিছু হয়, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তিনি যদি বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, তবেই অ্যান্টিবায়োটিক দেবেন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক দেবেন না। বেশিরভাগ সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু কাপ সিরাপ? হ্যাঁ, এবার দেখুন কাশিটা কেন হচ্ছে। কাশি আমাদের একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স, মানে আমাদের শ্বাসতন্ত্রে এমন কিছু ঢুকে গেছে যেটা ঢোকার কথা না, শরীর সেটাকে কেশে বার করার চেষ্টা করছে। ধরুন আপনার গলায় একটি চালের কণা আটকে গেছে, আপনি বোতল বোতল কাপ সিরাপ খেলে কি কাশি থেমে যাবে? থামবে না। তেমনি বাচ্চাদেরও যদি কাশিটা হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশনের থেকে হচ্ছে, গলার কাছটা খুশখুশে লাল হয়ে গেছে, কনজেশন হয়ে আছে, বা লাংসে কোনো ইনফেকশন হয়েছে, তার থেকে কাশি হচ্ছে। কাপ সিরাপ দিয়ে কিন্তু এর খুব বেশি লাভ হবে না। এই ইনফেকশনটা কন্ট্রোল হলেই কিন্তু কাশিটা নিজের থেকে কমে যাবে। এবং কিছু কিছু কাপ সিরাপ যেগুলোতে ডেক্সট্রোমিথারফ্যান, ক্লোরফেনিরামিনের মতো কম্পাউন্ড থাকে, যেগুলো কাফ সাপ্রেসেন্ট, এগুলো বাজারে কমনলি ড্রাই কাফ সিরাপ বলে পাওয়া যায় বা শুকনো কাশির কাফ সিরাপ বলে পাওয়া যায়। এইগুলো কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে একদমই দেবেন না। এর ফলে কিন্তু বাচ্চারা খুব বেশি ঝিমিয়ে পড়তে পারে, বাচ্চাদের খিঁচুনি হতে পারে, বাচ্চাদের ব্রেনের উপর প্রভাব পড়তে পারে। এটা কিন্তু একদমই কন্ট্রাইন্ডিকেটেড, রেকমেন্ডেশনের মধ্যেই নেই ছোট বাচ্চাদেরকে এই ড্রাই কাফ সিরাপ বা ডেক্সট্রোমিথারফ্যান কন্টেনিং, ক্লোরফেনিরামিন, ফেনিলাফ্রিন কন্টেনিং কম্পাউন্ডস দেওয়া। আমরা বাচ্চার কাশি তখনই কমানোর কথা ভাববো যদি সেই কাশিটি এতটা সিভিয়ার হচ্ছে যে বাচ্চা খাওয়া দাওয়া করতে পারছে না বা রাতে ঘুমোতে পারছে না। সেরকম যদি পরিস্থিতি হয়, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তিনি বাচ্চাকে দেখে যদি মনে করেন কাপ সিরাপ লাগবে, তবেই তাকে কাপ সিরাপ দেওয়া হবে। নিজে থেকে দোকান থেকে কিনে কাপ সিরাপ ওভারডোজ করবেন না, নিজে থেকে দোকান থেকে কিনে কাপ সিরাপ বাচ্চাকে খাওয়াবেন না। কাপ সিরাপের খুব একটা কোনো ভূমিকা নেই। তার থেকে আপনি বাড়িতে যেরকম বললাম, 1 বছরের ওপর বাচ্চা থাকলে তাকে একটু মধু, তুলসী পাতার রস দিতে পারেন, উষ্ণ গরম জল খাওয়াতে পারেন। 6-7 বছরের বাচ্চাদের আদারকুচি, লবঙ্গ, এই ধরনের জিনিস দিতে পারেন। আপনি ঘরোয়া টোটকা দিন, অনেক সেফ। দোকান থেকে এনে কাপ সিরাপ খাওয়ালে কিন্তু তার সাইড ইফেক্ট হতে পারে। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কাপ সিরাপ নিজে নিজে খাওয়াবেন না। নেক্সট হচ্ছে কি নাকের ড্রপ। বাচ্চাদের নাকে সর্দি হলে আমরা অনেক সময় ড্রপ দিয়ে থাকি। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে, স্পেশালি ছোটো বাচ্চারা, তাদের নাকের ড্রপ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন। নাকের ড্রপ যখনই দেবেন, দুটো নাকে একসাথে ড্রপ দেবেন না। ছোট বাচ্চারা, স্পেশালি 1 বছরের নিচের বাচ্চারা কিন্তু মুখে খুব একটা ভালো শ্বাস নিতে পারে না। আপনি যদি দুটো নাকে বাচ্চাকে চেপে ধরে দু নাকে 2 ফোঁটা ড্রপ একবারে দিয়ে দেন, বাচ্চা কিন্তু হঠাৎ করে শ্বাস আটকে যাওয়ার মতো একটা সেন্সেশন হবে, তাতে বাচ্চার কষ্ট হবে। এবং বাচ্চা যেই বুঝতে পারবে যে আমার প্রত্যেকবার কষ্ট হয়, তখন নেক্সট টাইম আপনি যখন ড্রপ দিতে যাবেন, বাচ্চা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করবে। তো বাচ্চার এক নাকে 1 ফোঁটা ড্রপ দেবেন, 5 সেকেন্ড ওয়েট করে পরের নাকটায় ড্রপ দেবেন। দুটো নাকে একসাথে ড্রপ দেবেন না। নাকের ড্রপ বাচ্চাদের 2 রকমের হয়। একটা হয় স্যালাইন নেজাল ড্রপ, যাতে নুন জল বেসিক্যালি থাকে। সেই ড্রপটি খুব ঘন ঘন ইউজ করা যায়, 2 ঘন্টা ছাড়া ছাড়া, 1 ঘন্টা ছাড়া ছাড়া ইউজ করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি দিনে 3 থেকে 4 বার নাকের ড্রপ ইউজ করতে। খুব নাক আটকে গেলে আমরা 3-4 ঘন্টা ছাড়া ছাড়াও দিতে বলি। সেটা স্যালাইন নেজাল ড্রপটা ইউজ করা যায়। বিশেষত কখন দেওয়া উচিত? বাচ্চা যখন খাওয়ার আগে, কারণ বাচ্চা দুধ টেনে খাচ্ছে, নাক বন্ধ হলে বাচ্চা খেতে পারবে না। তো খাবার 10 মিনিট আগে আপনি নাকের ড্রপ দিলেন, বা বাচ্চা রাতে শুতে যাচ্ছে, নাক বন্ধ হলে শুতে পারবে না, তখন নাকের ড্রপ দিতে পারেন। মেডিকেটেড নেজাল ড্রপ, যাতে জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন কম্পাউন্ড থাকে, সেগুলি কিন্তু সারাদিনে 3 বারের বেশি ইউজ করবেন না, এবং একটানা 3 থেকে 5 দিনের বেশি কিন্তু ইউজ করবেন না। তাতে কিন্তু সাইড এফেক্ট অনেক হতে পারে। যদি এটার কোনো সন্দেহ থাকে বা মনে কোনো চিন্তা থাকে, আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, তিনি আপনাদের বলে দেবেন। এরপরের প্রশ্ন হচ্ছে, বাচ্চাকে কী কী খাওয়ানো যাবে? এটা একটা খুব কমন প্রশ্ন। বাচ্চার সর্দি কাশি হলে বাচ্চার খিদে কমে যায়, বাচ্চা নর্মাল খাবার দাবার খেতে চায় না, এবং এর ফলে কী হয়? ডিহাইড্রেশন হয়।
প্রথম কথা, বাচ্চাকে জোর করে কোনো কিছু খাওয়াবেন না। বাচ্চা যেটুকু অল্প অল্প খেতে চায় খাওয়ান। লিকুইড খাবারটা একটু বেশি দিন। বাচ্চার গলায় ইনফেকশন হলে ঢোক গিলতে অসুবিধা হয়, শক্ত খাবার খেতে গিলতে অসুবিধা হলে বাচ্চা খেতে চাইবে না। লিকুইড খাবার যেমন ডালের পাতলা জলটা, গরম স্যুপ, এই ধরনের জিনিসপত্র একটু বেশি দেবেন, যাতে বাচ্চা পুষ্টি এবং হাইড্রেশন দুটোই যাতে মেনটেন করা যায়। কিছু কিছু কমন মিথ আছে, যেমন কলা খাওয়ানো যাবে কিনা। এটা একটা খুব কমন ধারণা যে কলা খেলে সর্দি বেড়ে যায়। এটা কিন্তু একদম ভুল ধারণা। পাকা কলা যদি বাচ্চা খায় তাকে খাওয়াতে পারেন। তেমনি লেবুর রসও খাওয়ানো যায়, শুধু লেবুর রস দেওয়ার সময় মনে রাখবেন যে খুব টক যেন না হয়। লেবুর রসে ভিটামিন সি থাকে, যেটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী, ইমিউনিটি বিল্ড করতে হেল্প করে, কিন্তু খুব টক যেন না হয় সেইটুকু খেয়াল রাখবেন, তাহলেই হলো। এরপরের একটা খুব কমন সমস্যা যেটা বাবা মারা ফেস করে, স্পেশালি যাদের বাড়িতে দিদা ঠাকুমা এরকম মেম্বার রয়েছে, বাচ্চাদের সর্দি হলেই নাকে সর্ষের তেল দেওয়া। যে ডাক্তারবাবু আমার নাকে সর্দি হয়েছে, মা বলেছে নাকে সর্ষের তেল দিতে, বাচ্চা ঠিক হয়ে যাবে। বাচ্চার নাকে সর্ষের তেল কখনো দেবেন না। তার কারণ হচ্ছে শ্বাসনালী দিয়ে যদি এই সর্ষের তেলটা ঢুকে যায় লাংসে, তাহলে কিন্তু লাইপয়েড নিউমোনিয়া হতে পারে। বাচ্চার নাক আটকে থাকলে স্যালাইন নেজাল ড্রপ বা খুব প্রয়োজন হলে মেডিকেটেড নেজাল ড্রপ দেবেন। নাকের ভিতরে কখনোই সর্ষের তেল দেবেন না। শেষ প্রশ্ন যেটা অনেক বা মারা বিশেষত করে, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু আমার তো সর্দি কাশি হয়েছে, আমার বুকের দুধ খেলে কি বাচ্চার ক্ষতি হতে পারে? মায়ের বুকের দুধে বাচ্চার কখনো ক্ষতি হয় না। এই ধারণাটা কেন এসেছে? আগেকার দিনে হয়তো লোকজন দেখেছিল যে মায়ের যেসব ব্রেস্ট ফিডিং মা, যেসব মারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, তাদের সর্দি কাশি হলে কিছুদিনের মধ্যেই বাচ্চারও সর্দি কাশি হচ্ছিল। তাই থেকে তাদের হয়তো এই ভুল ধারণাটা এসেছিলো যে মায়ের দুধ খাচ্ছে বলে তার ঠান্ডা লেগে যাচ্ছে। সমস্যাটা দুধে নয়, সমস্যাটা হচ্ছে মায়ের সর্দি কাশি হলে মা যখন হাঁচছে কাশছে, মায়ের যদি মুখ ঢাকা না থাকে, বাচ্চা কোলে থাকলে সেই হাঁচি কাশি যে ড্রপলেট হয় সেটা বাচ্চার মুখে গিয়ে পড়ছে। সেইটার থেকে, সেই ড্রপলেট ইনফেকশন থেকে বাচ্চার ভাইরাল ইনফেকশন সর্দি কাশি হচ্ছে। তাই মায়ের সর্দি কাশি হলে কিন্তু মায়ের হাঁচি কাশি থেকে যে ড্রপলেট হয় তার থেকে বাচ্চার সর্দি কাশি হতে পারে, মায়ের দুধ থেকে কিন্তু সর্দি কাশি হবে না। তাই মায়ের দুধ কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি ব্রেস্ট ফিড করছেন, আপনার খুব বেশি কাশি হচ্ছে, ব্রেস্ট ফিড করার সময় আপনি দরকার হলে একটু মাস্ক পরে নিতে পারেন। এছাড়া অন্য কিছু করার দরকার নেই। আপনি নির্দ্বিধায় বাচ্চাকে স্তন্যপান করাতে পারেন, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। ধন্যবাদ।